যে রিসেন্ট এই ঘটনাটা ঘটে গেল, রিসেন্সি মানে রিসেন্ট যে জিনিসগুলো ঘটতেছে, রিসেন্সিটা থাকতে হবে। মানে আমি যেন জানতে পারি যে কি হলো আজকে বাংলাদেশে, কয়টা বোমা ফাটলো আজকে, যে ইয়েতে ওই কি বলে ওই দেখে আসছে একমাত্র দীপা, জিজ্ঞেস করে দেখো, বলে না। কারণ কি বলে ক্লিনজিং ফোম, কারণ তার মানে আধুনিকতার সাথে তারা মিশে যাচ্ছে। তোমাকে এরকম অ্যাড দেখে হোক, শিখে হোক, শুনে হোক, তোমাকে আধুনিক জিনিসগুলা ধরে ফেলতে হবে। আর উই আর সেলসম্যান, আমাদেরকে সবসময় আধুনিকতার সাথে থাকতে হবে। আর আরেকটা জিনিস হলো প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি কি জিনিস? বাংলায় লেখা আছে, আমার চেহারার দিকে তাকায় থেকে লাভ নাই, আমি তো এমনি সুন্দর। কি লেখা আছে? প্রোডাক্টিভিটি মানে কি? কাজের সমাধান। আমরা যে কাজটা করব, একটা কাস্টমার আসলো, কাস্টমার সার্ভিস দিব, কাস্টমার কি করে, এটা যদি সে স্যাটিসফাই হয়, তাকে স্যাটিসফাই করার আগ পর্যন্ত কাজের সমাধান কিন্তু হলো না। বুঝতে পারছো? তাকে স্যাটিসফাই করার আগ পর্যন্ত কাজের সমাধান হলো না। এই জিনিসগুলো কিন্তু খুবই এফেক্টিভ। এটা অনেক ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। তুমি চ্যাট জিপিটি কে বলবা এই ধরনের শব্দ লিখে দিতে পারবে না, তুমি গুগলে বলবা এই ধরনের শব্দ লিখে দিতে পারবে না। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে নেওয়া। আরটা হলো ক্রিয়েটিভিটি। এটা সবাই জানে যে আমি ক্রিয়েটিভিটি এখন থাকতে হয়। ক্রিয়েটিভিটি কি হয় জানো? ওই ক্রিয়েটিভিটি হলো রাত 3টা পর্যন্ত জায়গা কম্পিউটারের সামনে বন্ধুদের সাথে কথা বলা, তারপরে ওই কফি গ্লাস একটা দেখা যাচ্ছে, কফি ঠান্ডা হলে ঠান্ডা কফি খাওয়া, হ্যাঁ ঠান্ডা কফি খেয়ে রাত্রে শেষে ঘুমায় যাওয়া, বন্ধু ঘুমায় গেলাম, আসি কিছু মাথায় আসে না। এটা ক্রিয়েটিভিটি, তাই না? নাকি? তাহলে কি ক্রিয়েটিভিটি কি? মানে কি সৃষ্টি করতে পারে, কি তৈরি করতে পারে। আমার একটা আর্গান অয়েল বিক্রি হচ্ছে না, কেউ নিতে আসলো কম দামের একটা ক্যাস্টর অয়েল, আমি মনে মনে, এবং কেউ কামিনীর মতো তেল ব্যবহার করে, অভ্যস্ত হয়ে গেছে, তারপরে তাকে আমি মডিফাই করি যে আমার মাথার মধ্যে ওই নিয়ে আসলাম। এটা কিন্তু বৃত্তের বাইরে চিন্তা করলো, এটা তোমার ম্যানারের সাথেও গেল, বৃত্তের বাইরে চিন্তা। এই বৃত্তের থিঙ্ক আউট অফ দ্য বাউন্ডারি আরো অনেক কিছু আছে। কি চিন্তা করতে হয়? একটা সেলসম্যানকে চিন্তা করতে হয় যে আমি যে এখন রওনা দিচ্ছি, আমার টাইম আমি বাস পাবো, বাসে চলে যাব আমি গুলশানে, অথবা আমি বাস না পাইলে মোটরসাইকেলে যেতে পারি, হ্যাঁ, বা আমার কাছে একটা ছাতা আছে, বৃষ্টি আসতে পারে, হ্যাঁ, এটি তো নর্মাল চিন্তা ভাবনা। কিন্তু এর বাইরেও কিছু চিন্তা আছে। কি বলতো? যে আমি যে এখান থেকে গুলশানে যাব, যে স্পটটাতে যাব, এই স্পটটা আমি একটা নাম্বার পাইছি, সেটা হলো আশরাফ বসের নাম্বার। আমি ওখানে গিয়ে ফোন দিব, বাট আমি গুলশানে আসার পরে আশরাফ বসের নাম্বারটা বন্ধ হয়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না, ওরে তারা ফোন দিতেছি। হ্যাঁ, এই যে ট্রেডিশনাল চিন্তা, এটা একজন সেলসম্যানের করলে হবে না। একজন সেলসম্যানকে এই ট্রেডিশনাল চিন্তা করলে কখনোই হবে না। অবশ্যই দেখতে হবে যে ওই জায়গাটায় অনুষ্ঠান হবে, ওই জায়গাটার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসের একটা পিকচার কালেক্ট করতে হবে। আমি গিয়ে ওখানে ফোন দিব, বা এখানে ওই গিয়ে তারপরে কনফার্ম করব। এই ধরনের ম্যাক্সিমাম কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এই কাজটা করে, কিন্তু তারপরে তারা ভুক্তভোগী হয় যে বসের ফোন একটা চুরে নিয়ে গেছে, অথবা যে আমাকে কমিউনিকেশনের জন্য বলছে সে ফোন ধরতে পারতেছে না, সে বসের সামনে বসে আছে, ইন্টারভিউর জন্য আমাকে ডাকছে, আমি এই কাজগুলো। এই যে ট্রেডিশনালের বাইরে চিন্তা করে সবগুলোকে অ্যাকুমুলেট করে মানে কাজ করা, এটা হলো বৃত্তের বাইরে চিন্তা করা। থিঙ্ক আউট অফ দ্য বাউন্ডারি। আমি কিন্তু প্রফেশন না, লেকচার দিচ্ছি, আমার একটা মুখস্থ, এটা আমি জানি বলে দিচ্ছি, আমি প্রফেশন না।
প্রোডাক্ট নলেজ থাকতে হয়। প্রোডাক্ট নলেজ যদি না থাকে, প্রোডাক্ট সম্বন্ধে যদি তুমি না জানো, তাহলে এইটাই হলো মেইন। প্রোডাক্ট নলেজ তোমাকে থাকতেই হবে। তারপরে হলো প্রোডাক্ট নলেজ সম্বন্ধে আর কিছু বললাম না। প্রোডাক্ট নলেজ সম্বন্ধে তোমরা সবাই বুঝো কি কি জিনিস থাকতে হয়। তারপরে হলো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা কি? বলো, কেউ বলতে পারলে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এই কথাটা কি কখনো মাথায় আসে নিয়ে চাকরি করে থাকলে এই কথাটা অবশ্যই বলছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমি কিন্তু এই ক্যামেরাম্যানকে বলে দেই নাই যে তুমি আমাকে একটা গ্রুপ ছবি উঠাও, এটা নিজের যোগ্যতায় উঠাচ্ছে। সে কিন্তু তার নিজের যোগ্যতায় সে কাজটা জানে এবং কি চাইতে পারি আমি তার কাছে, সে কিন্তু আগেই রাখছে অডিয়েন্স যদি কোনো কথা বলতে চায়। এগুলা মানে নিজের ভিতর থেকে আসে যে কি চাইতে পারে, কি হইতে পারে। এই জিনিসগুলো একটা সেলসম্যানের ভিতরে থাকতে হয় যে আমার প্রোডাক্ট একটা নাই এখানে, এই প্রোডাক্টটা আমি 3 দিন পরে তাকে দিব। হ্যাঁ, এটা আমার মাথায় আগে থাকবে। আমার নিজের যে যোগ্যতা, নিজের ভিতরের যে যোগ্যতা, এই যোগ্যতাটা বংশগতভাবে আসে, ট্রেনিং এর মাধ্যমে আসে, অনেকে পারিভাষিক অবস্থা থেকে আসে। সে একটা যোগ্যতা তার ভিতরে তৈরি হয়ে যায়। কাউকে দেখলে সে হাসি দিয়ে, আমার মতো এরকম গুমরা করে তাকায় না, বুঝতে পারছো? এই সব হাসি দিয়ে যে কে অলওয়েজ হাসে, এটাও তার একটা যোগ্যতা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এমআইএস নলেজ থাকতে হয়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমি একটা গ্রুপে আমি একটা মেসেজ দেই, গ্রুপটা কিভাবে চালু হয়, এটা যেমন একটা কমিউনিকেশন। অনেক কোম্পানিতে এখন কি হয়, একটা সফটওয়্যার একটা ইনস্টল করে দেয় একটা মোবাইলে, এই সফটওয়্যারের মধ্যে কাজ করতে হয়। এটা তো ছোট্ট একটা কোম্পানি, তোমরা কোনো সফটওয়্যার পাও না। ওই সফটওয়্যারের মধ্যে অর্ডার যায়, সফটওয়্যারের মধ্যে তোমার ইয়ে হয়, পারচেজ অর্ডার হয়, ওই সফটওয়্যারের মধ্যে পেমেন্ট আসে। এই সফটওয়্যারের মধ্যে সবকিছু হয় এবং সারা বাংলাদেশ ব্যাপী সবাই দেখতে পারে। কথা বুঝতে পারছো? এটা এটা এইগুলো কিভাবে হয়? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং সফটওয়্যারের মাধ্যমে হয়। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এগুলা সফটওয়্যার চালু হয়। মানে এমআইএস সিস্টেম, একটা হলো ইন্ট্রানেট আর একটা হলো ইন্টারনেট। ইন্টারনেট কি আর ইন্ট্রানেট কি? ইন্টারনেট কি, ইন্টারনেট কি? সাইন বলো তো। এখান থেকে সারা বাংলাদেশ ব্যাপী যোগাযোগ করা যায় এবং বাংলাদেশ ব্যাংকের সাথে ওটার যোগাযোগ আছে, এটা লিমিটেড। এটা নলেজ, এটা থাকতে হবে। তাহলে কি বললাম? 10টা কেউ বলতে পারবা? একজন দাঁড়ায় বলো তো, এই যে মাইক্রোফোন দাও তো, এই যে এখানে। সেটা হচ্ছে একটা নম্রতা, আধুনিকতা, কাজের সমাধান, সৃজনশীল, সময়ের কাজ সময়ে করা, দ্রুত কাজ করা, সততা, বৃত্তের বাইরে চিন্তা করা, পূর্ণের জ্ঞান আর নিজের ভিতরে যোগ্যতা। এই প্রিন্সিপালস মানে কি? হ্যাঁ, মার্কেটিং কেউ পড়ো নাই? আমাকে একদিন বলতেছে, একটা ছেলে বলতেছে যে আমার তো কোনো মানে আমি তো ইয়েতে পড়ি, ওই কি বলে সরকারি ওই বাংলা কলেজে পড়ি, কিন্তু আমার তো কোনো ব্যাচমেট নাই। আমি বলছি কেন, তোমাদের সাথে মানে কেউ ভর্তি হয় নাই? কই হ্যাঁ হয়েছে, সরকারি বাংলা কলেজে তো আমার সাথে প্রায় 200 ছেলে মেয়ে ভর্তি হয়েছে, এটা তোমার ব্যাচমেট নাই কেন? আমার সাথে তো একদিনও দেখা হয় না, আমি তো গিয়ে খালি পরীক্ষা দিই। আমি তো পরীক্ষা দেওয়ার সময় তো আমি কাউকে চিনি না, পরীক্ষা দিয়ে চলে আসি। হ্যাঁ, তো আমাদের যারা মার্কেটিং এ পড়াশোনা করছে তাদের কোনো ব্যাচমেট নাই। যে প্রিন্সিপালস কথাটার অর্থ বুঝতে পারে, প্রিন্সিপালস কথাটার অর্থটা, প্রিন্সিপাল কথাটার অর্থটা আমরা বুঝতে পারতেছি না। আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোডাক্ট। প্রোডাক্ট যে তুমি কি প্রোডাক্ট বিক্রি করতেছো, এই প্রোডাক্টের আন্ডারস্ট্যান্ডিং তুমি নিজে বুঝো কিনা। দুটো জিনিস আমি লিখছি। সার্ভিসও অনেক সময় আন্ডারস্ট্যান্ড করতে হয়, আমি কিভাবে চুলটা কাটবো। পার্লারে গেলে পার্লারওয়ালা বুঝে যে কিভাবে উনি কালো মানুষ, ওনাকে কি কালার করা লাগবে। হ্যাঁ, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই ওনাকে কি মেকআপটা দিলে এরকম হবে, এটা আন্ডারস্ট্যান্ডিং। এটা হলো প্রোডাক্ট, প্রোডাক্ট সম্বন্ধে। আর এখানে লেখা আছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি?
আমি এই কথাগুলা মান্থলি মিটিং এ অনেকবার বলছি, অনেকেই তো পুরান, দুইটা মেয়ে মাত্র নতুন, সবাই তো পুরান। এখানে লেখা আছে ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট অফ প্রোডাক্ট। ফ্যাব ফিচার, অ্যাডভান্টেজ এন্ড বেনিফিট। ফিচার কি? আরে এটা তো ফুটুরি, ভবিষ্যৎ তো ফুটুরি, এটা তো ফিচারটা কাজ করে। অ্যাডভান্টেজ কি? যে সৌদি আরবের মতো দাড়িটা রাখছে, হ্যাঁ, সৌদি আরবের আমিরের মতো লাগে, এটা হলো অ্যাডভান্টেজ, বুঝছো? আর বেনিফিট কি? বেনিফিট কি? দাড়ি রাখলে কি হয়? নিয়মিত সেভ করা লাগে না, টাকা বাঁচে, প্লেট বাঁচে, এটা হলো বেনিফিট। আদার্স থেকে সুবিধা। বেনিফিট আরো বেনিফিট আছে, হেলথ বেনিফিট, স্কিনে কোনো ইনফেকশন হয় না। আরো বেনিফিট আছে, চোখের যদি মানে ইয়ে হয় না, যারা দাড়ি রাখে তাদের চোখের জ্যোতি নষ্ট হয় না। যদিও আমার অনেক নষ্ট হয়ে গেছে, পাওয়ারফুল যত্ন করে আছি। দাড়ি রাখা সুন্নাত আছে। হ্যাঁ, দাড়ি রাখা সুন্নাত, এটা তো অবশ্যই। নোয়াখালী যেখানে আছে সেখানে তো কোনো কিছু। নোয়াখালী আর কি আছে হাতটা তো দেখি। এবং বেনিফিট কি এটা লেখা থাকে না প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে, এই জিনিসটা জানতে হয়। এটার নাম হলো ফ্যাব, মানে ফিচার, অ্যাডভান্টেজ এন্ড বেনিফিট। তারপরে নলেজ দা টার্গেট কাস্টমার, মানে টার্গেট কাস্টমারের উপরে তোমার নলেজটা থাকতে হবে। এটা হলো একটা সেলসম্যানের প্রিন্সিপাল। মানে যে কাস্টমারকে তুমি টার্গেট করবে, মার্কেট সেগমেন্ট করার পরে, প্রোডাক্ট পজিশনিং করার পরে, মানে টার্গেট কাস্টমার, মানে এই কাস্টমারগুলো হলো টার্গেট। হ্যাঁ, তারপরে হলো বিল্ডিং রাপোর, ট্রাস্ট। তোমার উপরে একটা কাস্টমারের ট্রাস্ট আসতে হবে। যে কথাটা আগেও আসছে যে তুমি অনেস্ট হইলে তোমার উপরে ট্রাস্ট আসবে, এটা কিন্তু তোমার নিজে থেকে ট্রাস্টটা তৈরি করতে হবে। হ্যাঁ, উইথ এফেক্টিভ কমিউনিকেশন, কমিউনিকেশনের মাধ্যমে। কিভাবে কমিউনিকেশনটা করবা? সে আসার পরে হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করবে, স্যার গতকালকে যে প্রোডাক্টটা নিয়েছিলেন এটা কেমন লাগলো স্যার, খায়া ভালো লাগলো? এটা হলো এফেক্টিভ কমিউনিকেশন। হ্যাঁ, গুড গুড গুড, ভেরি গুড, ভেরি নাইস স্যার, তাহলে আজকে আরেকটা দিই। না না না, আজকে নিব না স্যার, তারপরে খায়েন, আমাদের এটা ডেট আছে, নিয়েন। এই যে জিনিসটা এফেক্টিভ কমিউনিকেশন। এই প্রোডাক্টটা আগে আমাদেরকে আমার কাছ থেকে নিচে নেওয়ার পরে আমি কমিউনিকেশনটা তার কাছ থেকে রাখছি, এটাকে বলা হয় এফেক্টিভ কমিউনিকেশন। ভালো হয়েছে আসার পরে আমি অথবা টেলিফোনে জিজ্ঞেস করলাম যে আপনি যে আমার প্রোডাক্টটা ইউজ করছেন, এই প্রোডাক্টটা মানে কি রকম লাগছে, এবং তার সাথে প্রোডাক্ট ইউজ না হইলেও যে স্যার আপনি তো এর আগে আসছিলেন, আমার প্রোডাক্টটা দেখছিলেন, আপনি নিতে চাইছিলেন কিন্তু আপনার কাছে টাকা ছিল না। এই ধরনের যে মানসিক যে মাইন্ড যে সেটআপটা, কমিউনিকেশনটা, এটা রাখাটা কি বলেন, কাস্টমারের কথা আগে শুনতে হবে, আগে বক বক করলে হবে না যে স্যার আমার এই আছে, আমার এই আছে, এই আছে, এই আছে। কাস্টমারের কথা আগে শুনতে হবে, তারপরে শোনার পরে সে কি ডিসিশন নিতে যাচ্ছে, সেই ডিসিশনটা থেকে আপনার কোনো প্রোডাক্ট ম্যাচ করে কিনা সেই ব্রেনটা আগে খাটাইতে হবে। যদি ম্যাচ করে যায় যে স্যার এটা তো নাই, তাহলে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। এটা যদিও তোমরা অনেকেই করো, মানে এই ব্যাপারে সবাই মোটামুটি ওয়াকিবহাল, এটা আমি বুঝি। কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে প্রিন্সিপাল, মানে একটা সেলসম্যানের এটা প্রিন্সিপাল। তারপরে হলো ক্লোজিং দা ডিল। অনেকেই কি করে, প্রোডাক্টটা দিয়ে আর কোনো খোঁজ খবর রাখে না, সে ট্রলিতে নিল, পেমেন্ট করলো কিনা, তারপরে সে এটা মানে অন্য কেউ এখানে এসে ইন্টারাপ্ট করছে কিনা, বা এটা সে মেয়াদটা কি দেখতে চাচ্ছে কিনা, এই যে প্রোডাক্টের সম্বন্ধে সে জানতে চায় বিভিন্ন একজনের এসে একটা কমপ্লেন করলো যে আমার এই জুতাটা ছিঁড়ে গেছে, বা তুমি এই জুতাটার নিচে আর একটা সুপতলি ডুবে আমার সাইজ মানে নরমাল করে দিছো। কি করে জুতাওয়ালারা করে 42 সাইজকে 41 বানায়। কিভাবে? ওটার ভিতরে একটা ইয়ে ঢুকাই দেয়। হ্যাঁ, তো এটা সে আবার ফেরত নিয়ে আসে, আসলে পরে স্যার আপনি তো ভালোই লাগছে এই সেই অমুক তমুক, কিন্তু এগুলা করে আবার ওটা দিতে চায়, এটা কিন্তু ফেয়ার না। কেউ আসলো একজন, তুমি আয়সা ওয়ার্ক করার কিছু নাই, যতটুকু
মানে তোমার পজিটিভ থাকা যায় সেই কাস্টমার ইজ অলওয়েজ। আর হলো প্রবলেম 3 নাম্বারটা। আর প্রথমটা হলো কোয়ালিটি ছিল, তারপরে হলো প্রিন্সিপালস অফ সেলসম্যানশিপ। টেকনিক আছে, কিছু টেকনিক আছে কিছু। এই টেকনিকটা অনেকেই জানে, অনেকে অনেকভাবে করে। হ্যাঁ, ইন্স্যুরেন্সের লোকেরা একভাবে করে। দেখা যায় যে মসজিদের সামনে সে নামাজ পড়ে নাই, অথচ দাঁড়ায় থেকে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার, আমি তো আপনার বাসায় অফিসে গেছিলাম। সে কিন্তু দাঁড়ায় রয়েছে মসজিদের সামনে, কিন্তু নামাজ পড়ে নাই, সে কিন্তু সালামটা দিচ্ছে। এই ধরনের কিছু টেকনিক কিন্তু আছে। এখানে এই টেকনিকগুলো কয়েকটা লেখা আছে। হ্যাঁ, একটা হলো কনসালটেটিভ সেলিং। কনসালটেটিভ মানে কি, তুমি তার সাথে কনসাল্ট করো, স্যার আপনার কোনটা হলে ভালো হয়, আপনি কোনটা মানে ইউজ করে কমফোর্ট ফিল করেন, তার সাথে কনসাল্ট করো। সে কিন্তু তখন সে স্যাটিসফাই হবে যে দেখছো মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছে বা ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কোনটা ইউজ করে স্যাটিসফাই হব। না তো ভারী লাগতেছে, কোনো ব্যবহার ইয়ে করার আছে কিছু? হ্যাঁ, তারপরে হলো সলিউশন সেলিং। সলিউশন সেলিং, যে প্রবলেম সলিউশন যেটা ছিল, এটা কি এখানে নতুন ভাবে বলতেছে সলিউশন সেলিং। সলিউশন সেলিং মানে কি, তুমি তোমার নিজের আইডিয়া থেকে জিনিসটা তুমি কনসাল্ট করে একটা সলিউশন করলা, এই সলিউশনটা থেকে তুমি একটা সেলের একটা আইডিয়া বের করলা, এই সলিউশন করে তুমি সেলটা করলা, এটা কিন্তু সলিউশন সেলিং। আমার মনে হয় এখনো আমার লোকজন কই একটা ওই 6 দোকানে 1200 বন্ধু বান্ধব ছিল মিনিমাম, এরা সারা বাংলাদেশে 84টায় আছে। হ্যাঁ, এই যে একটা রিলেশনশিপ ওদের সাথে আছে। হ্যাঁ, এই রিলেশনশিপের মধ্যেও কিন্তু আমি ইচ্ছা করলে একটা সাপোর্ট নিতে পারি, সেলস করতে পারি। কারণ আমাদের যে জার্নালিজমে যখন করছি তখনও 200 কত জার্নালিস্ট ছিল, এদের কাছ থেকে আমি সাপোর্ট দিতে পারি। তোমাদেরও এরকম সাপোর্ট খুঁজে বাইর করতে হবে। হ্যাঁ, বা একটা সেলসম্যানের এই সাপোর্টগুলো বের করতে হয়। নতুন একটা জব হলে যখন একটা টার্গেট দিয়ে দেয়, যেমন আমি স্ট্যান্ডার্ড চার্টারে যখন আমি জয়েন করি 2001 সনে, তখন আমাকে টার্গেট দিয়ে হলো যে মাসে 30টা কার্ড তোমাকে করতে হবে। তখন তুমি 30টা কার্ড যদি তুমি করো তখন তুমি 17,000 টাকা বেতন পাবা। আমাকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিল, কার্ড দিয়ে দিল। তো 2001 এ 17,000 টাকা বেতন মানে অনেক না, এখন প্রায় 2 লাখ টাকার সমান। আমি তো খুব প্লিজড হয়ে গেলাম, ওরে বাবারে হেভি জব, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি পেয়ে গেছি। এখন কার্ড সেকশন, এখন চ্যালেঞ্জটা হলো কোথায়, কার্ড তো কেউ বুঝে না। ওই সময় একটা আমি তাকে ব্যাংকে বুথের থেকে টাকা উঠাবে, বুথে মেশিন ঘুরায় ঘুরায় টাকা দিবে, এই জিনিসটা বুঝাই দিয়ে আমি তো মানে ইয়ে হয়ে যাই। তো এটার জন্য আমাদেরকে ওই অস্ট্রিয়া থেকে কান্ট্রি ম্যানেজার আইসে রুমিয়ালি নামে একজন 1 মাস ব্যাপী ট্রেনিং দিছে একটা প্রোডাক্টের উপরে কি কি করতে হবে। তো এই পরে আমরা বুঝাইলাম, দেখা গেল যে আমার তো আলহামদুলিল্লাহ মানে যখন 25টা হয়ে গেছে তখন আমার টার্গেট হয়ে গেছে। 30টা টার্গেট 25টা হয়ে তোমাদের যেমন 80% হয়ে গেছে, আমার তো মানে বুথে টাকা চলে আসে। ওই সময় 5,000 এর বেশি টাকা ওঠানো যেত না একদিনে। হ্যাঁ, আর 5,000 টাকা উঠাইলে মোটামুটি বাড়ি ভাড়া দিয়ে বাজার টাজার কইরা মোটামুটি অনেক ইরিগেশনটার উপরে আমি কাজ করতাম। কিভাবে বিভিন্ন হসপিটালে চলে যেতাম, বিভিন্ন হসপিটালে এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ঢোকার আগে আমার ওই দেখছি যে মেডিকেলে কোন কোন বন্ধু বান্ধব মানে চান্স পাইছে। তো ওদের ওই যেহেতু সরকারি মেডিকেলে চান্স পাইছে, ওরা তো ম্যানেজমেন্ট ঢাকা মেডিকেলে চলে যেতাম। ডাক্তারদেরকে কার্ড দিতে ওরা খুব স্বাচ্ছন্দ্য ফিল করত। তখন আমি ওদের মাধ্যমে ওদের বস টস এদেরকে গিয়ে কার্ড দেওয়া শুরু করতাম। আমি সলিমুল্লাহ মেডিকেলে আমার মনে আছে প্রায় 40টা কার্ড দিয়েছিলাম। হ্যাঁ, তো এই যে মানে রিলেশনশিপ সেল, এটা কিন্তু খুঁজে খুঁজে বের করতে হয়। তুমি মনে করো যে দীপা মানে দীপালি বললে আবার রাগ করতে পারে, সে 11,000 টাকার প্রোডাক্ট নিছে, আমি বলছি যে তোমার নামে এটা তোমার সেলে উঠে যাবে। এবার এটা পার্সোনাল সেলিং, আমার কুকুরকে আমি আমার প্রোডাক্ট ইউজ করা শিখাচ্ছি। হ্যাঁ, এটা
এটা কিন্তু কমিউনিকেশন স্টাইল। আচ্ছা এনিওয়ে, তারপর হলো আদার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি। আদার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি এটা কিন্তু সবার থাকে না। এটা বললে অনেকে হাসাহাসিও করতে পারে, কিন্তু একটা সেলসম্যানকে এই জিনিসগুলা অন্তত না থাকলেও মানে আই অ্যাকসেপ্ট ইট, আই ডোন্ট প্রিজার্ভ ইট, মানে আমি আশা করি, আমি এটা আমাকে থাকতেই হবে এমন কিছু না। আমি একটা সেলসম্যান হিসেবে আই এক্সপেক্ট ইট, এক্সপেক্ট মানে আমি আশা করি, ডোন্ট প্রিজার্ভ ইট, আমি এটা পাবোই এমন কিছু না, পারবোই এমন কিছু না। এই জিনিসটা হলো 10 হেড, 10টা মাথা। কার 10টা মাথা বলো তো দেখি, কার 10টা মাথা? আমার সেলসম্যানরা। এরকম সেলস টিম নিয়ে আমি চলি, 70 জনের সেলস টিম চালাইছি, আর এখন তোমরা মাত্র আমার 20 জন। কার 10টা মাথা? রাবণের 10টা মাথা তোমরা শোনো নাই? রাবণের 10 মাথা শোনো নাই? একটা সেলসম্যানের 10 হেড থাকতে হবে। এটা হলো এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি, বলতেছি এগুলো এটা থাকতেই হবে এমন না, আমি আগেই বলছি। 10টা মাথা, 10টা মাথা কেন থাকতে হবে? মাথা খাটাইতে হবে। রাবণের সাথে কেউ যুদ্ধ করে পারতো না কেন? তার মাথা ছিল 10টা। হ্যাঁ, এটা মানে হিন্দুদের একটা প্রতীক ইয়ে আর কি। তারপরে হলো 10 হ্যান্ড। কার 10টা হাত আছে? দুর্গা। এখন পারবে না, দুর্গার সাথে কেউ যুদ্ধ করে পারে না অসুর এসে, কারণ তার 10টা হাত আছে। এগুলো একটা প্রতীকী, মানে একটা সেলসম্যানের দ্রুত কাজ করতে হবে। তুমি বলতে পারো যে এগুলো কি হইলো, মানে এটা সম্ভব? সম্ভব না। তুমি এক্সপেক্ট করো, তুমি নট প্রিজার্ভ ইট। কথা বুঝতে পারছো? তারপরে হলো ওয়াক অন ওয়াটার। পানির উপরে হাঁটতে পারো? পানির উপরে হাঁটা। আমার ক্যামেরাম্যান হাসতেছে, বলে স্যার এগুলো কি বলে, জীবনে তো শুনি নাই। পানির উপরে হাঁটতে পারো? মানে a salesman should have the capability to walk on water. একটা সেলসম্যানের should have the capability to walk on water, মানে তুমি সমুদ্রের পানির উপরে হাঁটবা না। তোমার যখন বন্যা হয়েছে, তো বন্যা হওয়ার পরে তোমাকে তোমার টেরিটরিতে তোমার যাইতে হবে। হ্যাঁ, এই যে আরিফ আকিজ গ্রুপে চাকরি করতো, তারপরে লুঙ্গি ব্যাগের মধ্যে নিয়ে সে লুঙ্গি আর গামছা ব্যাগের মধ্যে নিয়ে বাইরে পড়তো। যখন বৃষ্টি নামলো ওই রুটে তো পানি জমে যায়, তখন তো প্যান্ট শার্ট খুইলা লুঙ্গি কাঁচা মাইরা ওই রুট পার হইতে হইতো। মানে হাসতেছ? হাসা। একটা সেলসম্যানের এই যোগ্যতা থাকতে হয়। তো ওয়াক অন ওয়াটার মানে এটা প্রতীকীভাবে বলা হয়েছে, এটা তো ডাইরেক্ট বলতেছি, কিন্তু প্রতীকীভাবে যে না আমি পানির উপর দিয়ে হাঁটে চলে যাব, এই ধরনের একটা ইয়ে থাকতে হবে ওয়াক অন ওয়াটার। তারপরে বলতেছে যে ওয়ার্ক আন্ডার প্রেসার। হ্যাঁ, ওয়ার্ক আন্ডার প্রেসার। এখন আন্ডার প্রেসারে ওয়ার্ক করাটা এটা তো সবাই বলে, যে কোনো একটা সিভি সাবমিট করলে লেখা থাকে যে আন্ডার প্রেসার তোমাকে কাজ করতে হবে, আন্ডার প্রেসার। কিন্তু আমি বলি কি, that you have the capability to work under the environment of pressure cooker. প্রেসার কুকারের ভিতরে মানে কোনো কিছু দিয়ে রান্না করার সময় যে এনভায়রনমেন্টটা তৈরি হয়, এই এনভায়রনমেন্টে যদি তুমি সেলসম্যান হইতে পারো, এরকম যদি সেলসম্যান হতে পারো, ইউ আর সাকসেস। বুঝতে পারছো? যে যে টপিকসগুলো আমি লিখে দিলাম, এগুলো যদি মুখস্থ করতে পারো, এগুলো যদি তোমার লাইফের সাথে অ্যাডাপ্ট করতে পারো, তোমার আর জীবনে কোনো ইন্টারভিউতে ফেল করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। তারপরে কিছু এখানে সাম ইম্পর্টেন্ট টপিকস অফ সেলসম্যান, এই জিনিসগুলো আছে, আমি লিখতে বলি। এগুলো কিন্তু একজন সেলসম্যানের জন্য ম্যান্ডেটরি। তারপরে হলো এমএসআর, মান্থলি সেলস রিপোর্ট। মান্থলি একটা সেলস রিপোর্ট তোমরা যেটা জমা দাও ডেলিভারি লেখার পরে, হ্যাঁ। আরেকটা হলো এমএপি, মান্থলি অ্যাকশন, একটা প্ল্যান থাকতে হয়।
আমরা মান্থলি অ্যাকশন প্ল্যান আমাদের একটা থাকে, যেমন তোমাদেরকে একটা টার্গেট আমরা দিই, হ্যাঁ, কিন্তু আরো অ্যাকশন প্ল্যান সুন্দর মতো ভাবে সাজানো থাকে যে তুমি এখানে এই করবা, এখানে এই করবা, যেমন টেরিটরিতে কাজ করবা, অ্যাকশন প্ল্যান থাকা হয়, এটা আমরা তোমাদেরকে দিই না, দিয়ে তোমাদেরকে আমরা প্যারা দিতে চাই না নাকি? এমনি তো মানে প্যারা শেষ নাই। এমনি আপনার শীত লাগি করতে যায় না। আর হলো কোয়েজ অবজেকশন হ্যান্ডলিং। অবজেকশন হ্যান্ডলিং, অবজেকশন হ্যান্ডলিং কি? এর আগেও আমি যে বলছি যে যোগ্যতার মাধ্যমে, হ্যাঁ, এই যে পুশ পারচেজ বিহেভিয়ার, তখন কিন্তু মানুষ এমনি অবজেকশন দিতে আসে, প্রোডাক্ট ব্যবহার করে না, শুধু শুধু অবজেকশন দিতে আসে। অবজেকশন দিতে আসে না, এই অবজেকশন হ্যান্ডলিং, ওএইচ, এই অবজেকশন হ্যান্ডলিং করার মতো যোগ্যতা তোমাকে থাকতে হয়, হ্যাঁ। আর অবজেকশন মানে শর্টলি হ্যান্ডেল হতে কি প্রবলেম এটা জানতে হয়। তারপরে হলো আরএস মানে রিঅ্যাকশন হ্যান্ডলিং, এটা তো বলেছে বা টপিক বানাতে, একটা প্রোডাক্টকে তোমার সরাসরি রিজেক্ট করে দিচ্ছে, তখন এটা রিজেকশন হ্যান্ডলিং হয়ে যায়। প্রোডাক্ট প্লেস প্রাইস এন্ড প্রমোশন এগুলো জানতে হয়, হ্যাঁ। প্রোডাক্টটা কি, কোন প্লেসে তুমি কি দিবা, এটা কি রে, এটা খানা পাতা দে, হ্যাঁ, কেপিআই কি পারফরম্যান্স ইন্ডিকেটর, এটা কি? ওম্যান, তুমি একজন কি হাউসহোল্ড প্রোডাক্টের উপরে এক্সপেরিয়েন্স সেলসম্যান, তারপরে তুমি একজন মানে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ওয়ার্ক করো, এটাই হলো তোমার কি পারফরম্যান্স। কোথায় তুমি পারফরম্যান্সটা করতেছো? ইউ আর এ সেলসম্যান, ইউ আর এ লার্নেড সেলসম্যান, হ্যাঁ, বুঝতে পারছো? তুমি কোথায় মানে কোথায় কাজ করতেছো, তোমার ইন্ডিকেটরটা কি, তুমি কি মানে কোথায় পারফর্ম করতেছো? আমি ফুটবল খেলি, এটাই তো আমার পারফরম্যান্স। মেসি 4টা গোল করছে, এটাই তো তার পারফরম্যান্স নাকি? হ্যাঁ, পারফরম্যান্স এটা কি বুঝাইতে আমি ব্যর্থ হইলাম? না। সবাই কি বুঝতে পারছো? আমাদের মহারানী, তুমি কোন বিষয়ে পারফর্ম করতা, তুমি কোন ডিপার্টমেন্টে পারো? কামরুল যেমন মানে সে ডিস্ট্রিবিউশনে কাজ করে, তার কি পারফরম্যান্স ইন্ডিকেটর হবে? ডিস্ট্রিবিউশনে সে এক্সপেরিয়েন্স ডিস্ট্রিবিউশন চ্যানেল সে মেইনটেইন করে। আমি যদি বলি তাহলে তো আমি তো বলবো যে আমি তো আলু, হ্যাঁ, আমার ভর্তা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, কেন? আমি একজন সেলসম্যান, হ্যাঁ, আমি আবার একজন ট্রেনার, আমি আবার একজন কি ওই অ্যাকাউন্টসের কাজও করি, আমি আবার কি মানে তোমাদের এখানে আসে এরকম আলু হয়ে গেছে, হ্যাঁ, আমি আবার ওই যে বিদেশ থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ম্যানেজ করে কিভাবে প্রোডাক্ট আনতে হয় ওগুলাও করি, হ্যাঁ, সব মিলাই। যাই হোক, তো এই যে জিনিসটার উপরে যে পারফর্ম করে এটা হলো তার কেপিআই, হ্যাঁ। তারপরে মান্থলি সেলস অ্যানালাইসিস থাকতে হয়, ডেইলি সেলস অ্যানালাইসিস থাকতে হয়। এমটি মানে কি বুঝো তো? এমটি মডার্ন ট্রেড, হ্যাঁ। আর কর্পোরেট মার্কেট তো বুঝো, কর্পোরেট মার্কেট কি? কর্পোরেট মার্কেট কি? কর্পোরেটে অনলাইনে যে সেল করা হয় এটা এখন কর্পোরেটে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু অনলাইন মার্কেট আলাদা আছে। কর্পোরেট হলো যখন বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার একটা গিফট আইটেম লাগে, হ্যাঁ, একটা আমরা একটা অনুষ্ঠান করতেছি, আমি যে 20টা কলম কিনে নিয়ে আসছি, হ্যাঁ, 20টা কলম কিনে নিয়ে আসছি, এটা যদি একজনে জানতো যে উনি 20টা ডায়েরি 20টা কলম কিনবে, সে কিন্তু আমাকে ফোন করে বলতো যে স্যার আমার কাছে নেন। আমি সব থেকে আসি, সে আমার কাছে 10 টাকা করে বেশি রাখছে। ডাইরেক্ট যদি দিত তাহলে 10 টাকা করে তার কাছ থেকে আমি কম পাইতাম। এই যে আমি একটা প্রতিষ্ঠান আমার কাছে যে সে বিক্রি করলো, এটা হলো কর্পোরেট সেল। এরকম ধরো যে বিস্কিট কোম্পানিগুলো বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে বিক্রি করে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলোতে অনেক স্টাফ থাকে, মিটিং হয়, এগুলোতে কর্পোরেট। তুমি যদি একটা কর্পোরেট সেল ধরতে পারো যে অমুক জায়গায় একটা মিটিং হবে, অমুক জায়গায় এতগুলো ক্রিম চাইছে, তার মহিলাদেরকে দিবে, হ্যাঁ, এইগুলা হলো কর্পোরেট সেল, বুঝতে পারছো? আর অনলাইন মার্কেট তো আছে। আর চিটি মানে হলো জেনারেল ট্রেড। আরেকটা জিনিস হলো শর্ট, হ্যাঁ, শর্ট কি? স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস এন্ড থ্রেট। আমাদের কোম্পানির যেমন একটা স্ট্রেংথ আছে, যেটা আমাদের নিজস্ব বিল্ডিং এর উপরে আমাদের অফিস।
আমাদের অফিস ভাড়া দিতে হয় না, বা ভাড়া 10 মাস বাকি রাখলেও আমাদেরকে অফিস থেকে উঠাই দিবে না। নিজে বাসার উপরে গোডাউন এবং ইচ্ছা করলে সবগুলো ফ্লোরে আমরা অফিস হিসাবে ব্যবহার করতে পারবো, উপর থেকে ভাড়া দিয়ে উঠাই দিয়ে। এটা হলো আমাদের একটা স্ট্রেংথ। আর একটা স্ট্রেংথ কি, যে আমরা কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করি। কোরিয়ানরা দেখতে এত সুন্দর যে গায়ে ওদের কোনো একটা মশায় কামড় দিলে মনে হয় যে এখানে বিরাট ক্ষত হয়ে গেছে, দেখতে এত সুন্দর। এবং কোরিয়ানরা কোয়ালিটি এত বেশি মেনটেন করে যে ওয়ার্ল্ডের কোনো ইয়েতে মেনটেন করে না। এদের স্কিন মানে এত সেনসিটিভ, এত মানে যে এরা কোয়ালিটি মেনটেন করে, হাই কোয়ালিটি। এবং কোরিয়াতে একটা কে বিউটি নামে একটা ফেয়ার হয়, তোমরা কি শুনতেছো আমার কথা? কে বিউটি নামে একটা ফেয়ার হয়। এই ফেয়ারটাতে বিশ্বের 27টা কান্ট্রি থেকে বিউটিশিয়ান আসে এবং এই বিউটিশিয়ানদের রেজাল্ট নিয়ে তারা ওই যখন স্যাটিসফাই হয় এই প্রোডাক্টগুলো রাখে, আর বাকি প্রোডাক্টগুলো তারা করে দেয়, মানে ক্যান্সেল করে দেয়, তাদের লাইসেন্স বাতিল করে দেয়। যে প্রোডাক্ট যদি কোনো অবজেকশন থাকে, যদি কোনো প্রোডাক্ট কোনো কারণে কোনো রকমের ক্যান্সার তৈরি করার বা কোনো রকমের ইচিং তৈরি করার মতো কোনো হয়, যেমন হেয়ার কালার, অনেকে বলে যে কোনো ইচিং হয়, কোনো ইচিং হয় না, কারণ এরা ওইভাবেই তৈরি করে। এটাও কিন্তু আমাদের একটা স্ট্রেংথ, বুঝতে পারছো? আর অপরচুনিটি আছে আমাদের এই কোম্পানির। অপরচুনিটি কি আছে? আমাদের প্রোডাক্টগুলা দেখতে খুবই সুন্দর, এত সুন্দর প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় না। আর বোতলগুলা এবং কন্টেনারগুলা এত গ্লসি এবং এই ধরনের কন্টেনার ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি থেকে আসে না। হ্যাঁ, এটা অপরচুনিটি। তারপরে তোমার আর একটা অপরচুনিটি কি, যে আমরা মডার্ন ট্রেডে শুধু বিজনেস করি, আমাদের মানে অন্য কোথাও প্রোডাক্ট নেই, এবং এটা প্রাইস কোনো সময় ডিফারেন্ট হয় না সব জায়গায়, মানে উই মেইনটেইন দা প্রাইস। তারপরে হলো আরেকটা হলো উইকনেস। উইকনেস আমাদের কি আছে? কিছু আছে উইকনেস, আমাদের সেলসম্যানরা কিছুই জানে না। এটা হলো আমাদের একটা উইকনেস। আমাদের সেলসম্যানরা কখনো জানার চেষ্টাও করে না। হ্যাঁ, আমি মিটিং এ বলি যে যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমার কাছে ফোন দিবা, আমার অনলাইনে তুমি দিবা। একটা মাত্র মেয়ে আছে, প্রশংসা তো করতেই হয়, হ্যাঁ, যে সে মোটামুটি স্টাডি করে। এটা হলো বিথি। বিথি প্রত্যেকটা প্রোডাক্ট আগে গুগলে দেখে নেয়, শিখে গেছে অলরেডি, এখন আর স্টাডি করা লাগে না। সামনাসামনি প্রশংসা করা ভালো না, তারপরে করে ফেলাইলাম। আর তানজিনার প্রোডাক্ট নলেজ ভালো, কিন্তু সে হলো মোস্ট ফাঁকিবাজ। মোস্ট ফাঁকিবাজ মানে কার সাথে ফাঁকি দেয়? সে নিজের সাথেই নিজে ফাঁকি দেয়। মানে প্রোডাক্ট নলেজ ভালো থাকলে হবে না, কিন্তু এটাকে আমাকে অ্যাডপ্ট করতে হবে। প্রোডাক্ট নলেজ ভালো থাকলেই হবে না। প্রোডাক্ট নলেজ আমাদের শাহিনের প্রোডাক্ট নলেজ আছে, ইয়েও আছে, সব আছে, কিন্তু সে সময় দেয় না, সময় দিতে পারে না। কি করবে? এই মানে এগুলো এফএমসিজি কি জিনিস বুঝো? ফাস্ট মুভিং কনজিউমার গুড। এসকেইউ কি বুঝো? এসকেইউ স্টোর কিপিং ইউনিট। স্টক কিপিং না, স্টোর 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 কিপিং ইউনিট, এসকেইউ। আরওআই মানে কি বুঝো? আচ্ছা, এখানে টিন, ভ্যাট এগুলো তোমাদের জানার দরকার নাই। টিন মানে হলো ট্যাক্স পে আইডেন্টিফিকেশন নাম্বার, যারা ধনী মানুষ তাদের ট্যাক্স দিতে হবে। ভ্যাট মানে আমরা যখন ভ্যাট দিয়ে নিয়ে আসি, অনেকেই বলে যে ভ্যাট দিয়ে নিয়ে আসতে হয়, এটা তো তোমরা বুঝোই। তারপরে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আগেই বলছি। তারপরে টিপি বুঝো? টিপি ট্রেড প্রাইস। ডিপি মানে কি? ডিস্ট্রিবিউশন বা ডিলার প্রাইস। এমআরপি কি? এমআরপি ম্যাক্সিমাম রেট। জিপি কি? জিপি গ্রস প্রফিট। এখন এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে শুভঙ্করের ফাঁকি শিখাই দেই, যদি তোমরা মানে মনে রাখতে পারো, মরার আগ পর্যন্ত বলবা যে এই জিনিসটা বসে শিখাইছিল।
জিপিটা কিন্তু আমি যখন 100 থেকে মাইনাস করে আসি, মাইনাস করে যে জিপিটা দেই, এই জিপিটা কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু জিপি যারা প্লাস করে দেয়, যেমন ধরো 70% উপরে যদি আমি 30% হয় 91 টাকা, তাহলে তুমি 70 টাকার উপরে যখন 30% দিচ্ছ জিপি, তুমি জিপি দিচ্ছ 70 টাকার উপরে 30% জিপি দিয়ে দিলা, কত হইল? 91 টাকা। আর 30% জিপি যদি তুমি 100 টাকা থেকে দাও, তাহলে কত হইল? 70 টাকা হইল। তাহলে তুমি এখানে 70 টাকার উপরে 30% যদি হয়, তাহলে টিপির উপরে যদি তুমি জিপি দাও, তাহলে সব সময় মনে রাখবা এখানে 9% কম হবে, 9% কম হবে। আর এমআরপির উপরে যদি তুমি জিপি দাও, তাহলে সব সময় 9% বেশি হবে। যে কারণে তোমার মাথায় যদি এই জিনিসটা থাকে যে আমরা টিপির উপরে জিপি দেই, অনেকে কিন্তু টিপির উপরে জিপিটা বুঝে যায়। বুঝতে পারছো? আর ডিলার প্রাইস তো ডিলার ডিস্ট্রিবিউশন প্রাইস একটা থাকে, টিপি থেকে 10% ডিসকাউন্ট দিয়ে ওটা টিপি করতে বুঝে।